মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা ও নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11টায় তারা বসছেন আলোচনায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ এই দুই নেতার বৈঠকে দুদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে মার্কিন সহায়তার বিষয়ে দুই নেতা বিশদ আলোচনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন দুই দেশের কূটনীতিকরা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাত 10টা 10 মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস শুভেচ্ছা জানান এক পোস্টে। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এইমাত্র জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের মধ্যে যে বৈঠকটি হবার কথা রয়েছে সেটি শুরু হয়ে গেছে। আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন হতে পারে। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান জেনারেল ওয়াকার এবং তার সেনারা। এর মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের ক্ষমতার অবসান হয়। সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতে চলে যান শেখ হাসিনা। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সেনাপ্রধান বলেন, সংস্কারের মাধ্যমে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, বাহিনীর ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, এটি তখনই সম্ভব যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সশস্ত্র বাহিনী বিভাগকে রাষ্ট্রপতির অধীনে রাখতে সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি। এছাড়া কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সহিংসতায় 708 জন মারা গেছেন। নিহতদের পরিচয় জানিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই সংখ্যা পরে আরও বাড়তে পারে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করতে ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই বা সংশোধন করতে পারবেন পরিবারের সদস্যরা। এছাড়া প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো পরামর্শ থাকলে তাও জানাতে বলা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে আহত এবং গ্রেপ্তারদের মুক্তিযোদ্ধার স্বীকৃতির বিষয়েও বলা হয়েছে রুলে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আহতদের পুনর্বাসনের বিষয়েও জানতে চেয়েছে আদালত। রিটকারের আইনজীবী রায়হান আলম বলেন, দেশে বাক স্বাধীনতা এমনকি বিচার বিভাগীয় স্বাধীনতাও ছিল না। ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের মাধ্যমে দেশবাসী তা ফিরে পেয়েছে। আহত অনেকে হাত পা চোখ হারিয়েছেন। তাদের স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়, তাই রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া উচিত। যারা আহত হয়েছে, যাদের এক চোখ নাই, যাদের দুই চোখই নাই, আবার কাদের কিছু সংখ্যকের এক পা নাই, কারো দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রোল চেয়েছি। মুক্তিযোদ্ধা বলা, জাতীয় বীর ঘোষণা করা এবং ওদের পুনর্বাসন চেষ্টা করা, সবগুলোতেই যেন আমরা নৈতিকভাবে একটা অবস্থান তৈরি করতে পারি। এটা শুধু ওদেরকে সম্মান জানানো হবে না, বরঞ্চ আমি বলতে পারি, আমি বিশ্বাস করি আমরা নিজেরা হয়তো কিছুটা হলো সম্মানিত বোধ করার জায়গায় পৌঁছতে পারবো। ৩ কোটি টাকার বিনিময়ে ডিসি হিসেবে পদায়নের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জাতীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর 1 সদস্যের কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে কমিটির সদস্য করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, পত্রিকায় যে চেক আদান প্রদানের তথ্য দেওয়া হয়েছে তা সত্য কিনা যাচাই করবে কমিটি। প্রতিবেদনে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে 3 কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ওই ব্যবসায়ী। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার 2 ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে মিলবে না ওই এনআইডিগুলোর কোনো সুবিধা। মঙ্গলবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য জানান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। 5 ভাইয়ের মধ্যে আজিজ সবার বড়। তবে তার ভাইয়েরা নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছেন খুন, চাঁদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তৎকালীন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে 2 ভাই হারিস ও জোসেফ 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করে। এটি করতে গিয়ে মা বাবার নামও পাল্টে নেয় তারা। এনআইডিতে পরিবর্তন করেন নিজের ঠিকানাও। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে নিজের ছবিও পরিবর্তন করেন হারিস। ভুয়া এনআইডি ও ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনে প্রভাব খাটিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ। ইসির করা 3 সদস্যের তদন্ত কমিটি এসব তথ্য পেয়েছেন। জেনারেল আজিজের 2 ভাইয়ের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল। ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। ওখানে তো সাধারণত একটা ভোটার সিরিয়াল নাম্বার থাকে, ওখানে কিন্তু এই 2 জনেরই সিরিয়াল নম্বর 0-তে চলে আসছে। তার মানে তারা বায়োমেট্রিক্সও করেনি, ফিঙ্গারপ্রিন্টও করেনি। এটা দূর থেকে রিমোটভাবে তারা করেছে, তারা এখানে আসেনি। আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। ভুয়া এনআইডি তৈরিতে আর কারা জড়িত তা আরও তদন্ত করে বের করা হবে বলে জানান এনআইডির মহাপরিচালক। বাতিল করা এনআইডি দিয়ে দেশে কোনো সুবিধা পাবে না বলেও জানান তিনি। ভবিষ্যতে এই 4টা কার্ড তারা আর ইউজ করতে পারবে না। তার মানে এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। হারিস ও জোসেফের ভুয়া এনআইডি নিয়ে ইসির করা তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সাফল্য অর্জনে পাশে থাকছে দক্ষিণ কোরিয়া। বিকেলে গুলশানে দেশটির রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে বিকেল 4টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য তাজভিরুল ইসলাম ও শামা ওবায়েদ। 1 ঘণ্টার বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল নীতি। এখন থেকে 120 দিন মাতৃত্বকালীন ছুটি আর দৈনিক হাজিরার সঙ্গে অতিরিক্ত 225 টাকা করে পাবেন পোশাক শ্রমিকরা। মালিক পক্ষ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় বুধবার থেকে খুলছে সব কারখানা। মঙ্গলবার দুপক্ষের বৈঠক হয় শ্রম মন্ত্রণালয়ে। এরপর অস্থিরতা তৈরি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টের শেষ দিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রম আইন সংশোধন সহ 18 দফা দাবি তাদের। তবে এই বিক্ষোভে বিদেশি ইন্ধনের কথাই বারবার বলে এসেছেন খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসও ছিল। মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক শ্রমিকদের বৈঠক হয়। পরে এ নিয়ে কথা বলেন নেতারা। আমার বিশ্বাস যে এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে, আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার। সরকারকে আমাদের নার্চার করা প্রতিটি মানুষের দায়িত্ব। যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। শ্রম সচিব জানান, কারখানায় স্থিতিশীল পরিবেশ ফেরাতে 18 দফা মেনে নিয়েছেন মালিকরা। বিগত সরকারের সময় শ্রমিকদের দমিয়ে রাখা হয়েছিল। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে এবং বিদ্যমান নাইটগুলির সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে, সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। এই সিদ্ধান্তের পরও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। শুধু দাবি মেনে নেওয়া নয়, ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার কথাও জানিয়েছেন উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত সরকারের শাসন আমলে গায়েবী মামলা দায়েরের জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, গত 16 বছরে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্নভাবে পরিকল্পিত মামলা করা হয়েছে এবং মিথ্যা তদন্তের মাধ্যমে চার্জশিট তৈরি করা হয়। তাই কমিশন গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। বিবাদী করছি হইল বাংলাদেশকে। পক্ষে সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক এবং ডাইরেক্টর জেনারেল অফ র্যাব। মানবাধিকার সংস্থাকেও দায়ী করছি যে মানবাধিকার যে কমিশন, যাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, যাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তাদের সম্পর্কে কোনোদিন কোনো ভূমিকা রাখে না। পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। 1 নভেম্বর থেকে পলিথিনের কারখানায় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে একথা জানান তিনি। মাছ, মাংস বা সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আরও একবার মাঠে নামছে সরকার।
এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা। এরপর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষেধ। নভেম্বর থেকে শুরু হবে পলিথিন কারখানায় অভিযান। মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। উপদেষ্টা আরও জানান, নদীপথে উজানের দেশ থেকে বিপুল পলিথিন আসছে, জমছে বঙ্গোপসাগরে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করে সমাধানের উপায় খোঁজা হবে। বে অফ বেঙ্গলে এবং নদীগুলোতে অনেক প্লাস্টিক আসে, কিন্তু উজানের দেশগুলোতে আমরা ওগুলো গ্রহণ করি। তো আমরা এই কথাটা বলার চেষ্টা করব যে ট্রান্সবাউন্ডারি প্লাস্টিক ম্যানেজমেন্ট এবং আপার রাইপেরিয়ান, লোয়ার রাইপেরিয়ানের মধ্যে কিছু কর্মসূচি থাকা উচিত। গবেষণায় দেখা গেছে, দেশে প্রতিদিন 1,25,00,000-এরও বেশি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে, যার বেশিরভাগই অতি ক্ষুদ্র কণা আকারে প্রাণীদেহে মিশে যায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 8 মাসে সারা দেশে মোট 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে কন্যা শিশু নির্যাতনের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কমেছে, জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গত 2 দশকে এমন মাত্র 3% ঘটনায় রায় হয়েছে, আর সাজা কার্যকরের হার 1%-এরও কম। 1 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটি গণমাধ্যম সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে পাওয়া সমন্বিত এসব তথ্য জানায়। ঢাকা মহানগর পুলিশের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে নির্যাতনের শিকার হওয়া শিশুদের 76%ই যৌন নির্যাতনের শিকার। তারা আমাদের বোঝা নয় এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসাবে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কারণ কন্যা শিশুদের প্রতি বঞ্চনা যদি হয়, তাহলে কিন্তু পুরো জাতিকে তার মাসুল দিতে হয়। ব্যাংক খাতের সংস্কার ও অর্থ পাচার রোধে আইএমএফ এর কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সকালে সচিবালয়ে আইএমএফ এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে রিজার্ভের শর্ত পূরণ করতে না পারলেও বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে বলে জানিয়েছে আইএমএফ। বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে এই কথা জানানো হয়। গত 1.5 দশকে ব্যাংক খাতে অনিয়ম, লুটপাট ও অর্থ পাচারের কারণে চরম সংকটে দেশের আর্থিক খাত। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় হয়ে পড়েছে আর্থিক খাত সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি বৈঠক করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে। পরে উপদেষ্টা জানান, আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। ব্যাংক রিফর্মের জন্য, মানি লন্ডারিং এর জন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স, ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য। এদিকে বিকেলে মুদ্রানীতির আধুনিকায়ন ও মুদ্রা বিনিময় হার সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে আইএমএফ। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফ এর শর্ত অনুযায়ী $24 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা বর্তমানে 20 বিলিয়নের নিচে। যদিও সংস্থাটি বলছে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এটা সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে 2026 সাল পর্যন্ত গিয়ে আমরা 3.5 মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণের ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারবো। তো ওনাদের ইভ্যালুয়েশনে দেখা যাচ্ছে এটা 3.1 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ আমরা অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড আছি।
মুখপাত্র জানান বাংলাদেশকে বাড়তি $3 বিলিয়ন ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে আলোচনা চলছে। বলেন ম্যাক্রো স্ট্যাবিলিটি, এক্সচেঞ্জ রেট, ফরেন রিজার্ভ বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে IMF। আমরা 3.5 মান্থ। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ধন্যবাদ সবাইকে।